নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা প্রশ্ন পর্ব 19-এর উত্তর পর্ব। এর আগের দিন আমরা প্রশ্ন পর্ব 19 দিয়ে দিয়েছি, অনেকেই দেখে নিয়েছো। তো যারা যারা দেখোনি তারা কিন্তু আগে প্রশ্ন পর্ব 19টা দেখে তার উত্তর করবে এবং তারপর আজকে মিলিয়ে নিও। তো এর আগের দিন আমরা 15টা প্রশ্ন রেখেছিলাম, সেখান থেকে 5টা ছিল ব্যাকরণ থেকে এবং বাকি ছিল হারিয়ে যা কালিকলম প্রবন্ধর অংশ থেকে। তো চলো আমরা আজকে উত্তরগুলো দেখে নিই। আমি আছি শ্রবণা মণ্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। তো বন্ধুরা, প্রথমে আমরা ব্যাকরণের 5টা প্রশ্ন জেনে নেব। চলো একে একে প্রশ্নগুলো দেখে নিই। দেখো, 1 নম্বর প্রশ্ন ছিল 1947 সালে ভারত স্বাধীন হয়। এটা দেয়া ছিল ক্রিয়ার কাল নির্ণয় করতে। তো এখানে 4টে অপশন ছিল। কয়ে ঐতিহাসিক বর্তমান, ক্ষয়ে ঘটমান বর্তমান, গয়ে ঘটমান অতীত আর ঘয়ে পুরাঘটিত অতীত। এবং উত্তর হবে অপশন ক, ঐতিহাসিক বর্তমান। ঐতিহাসিক বর্তমান কাকে বলে এই নিয়ে আমরা ক্রিয়ার কালে আলোচনা করেছি, এখানেও সংক্ষেপে বলে দিচ্ছি আরেকবার, যারা যারা জানো না তারা কিন্তু মনে রাখবে। ঐতিহাসিক বর্তমান হচ্ছে সাধারণ বর্তমান কালের যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদটাকে অতীত কালে ব্যবহার করা হয়। সাধারণ বর্তমান কালের ক্রিয়াপদ কোনগুলো? যেমন আমি খাই, আমি করি, আমি যাই, এগুলো সব সাধারণ বর্তমানের ক্রিয়াপদ। তো এই ক্রিয়াপদটাকে অতীত কালে ব্যবহার করা হচ্ছে, ওই জন্য এর নাম ঐতিহাসিক বর্তমান। এখানে যে বাক্যটা দেয়া আছে ভালো করে দেখো, যে 1947 সালে ভারত স্বাধীন হয়। এই ঘটনাটা কিন্তু ঘটে গেছে, অর্থাৎ ইতিহাস হয়ে গেছে, ওই জন্য ঐতিহাসিক। কিন্তু ভারত স্বাধীন হয় আমরা এইভাবেই বলি, ভারত স্বাধীন হয়। আমি 2005 সালে কি 8 সালে 10 সালে মাধ্যমিক পাশ করি, হ্যাঁ, এই ধরনের কথা বলে থাকি। তো 1900 যাই হোক, মানে যেগুলো সালের উল্লেখ থাকে বিশেষ করে এই ঐতিহাসিক বর্তমান কালের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। মনে রাখবে যে সাধারণ বর্তমান কালের যে ক্রিয়াপদ সেটাকে অতীতকালে ব্যবহার করা হয়। বোঝা গেল? তাহলে উত্তর হচ্ছে অপশন ক। ঠিক আছে। আচ্ছা, এরপর 2 নম্বর প্রশ্ন ছিল যে যখন কর্মপদটি একে অপরের পরিপূরক হয় তখন তাকে কি বলে? অপশন ছিল কয়ে মুখ্য ও গৌণ কর্ম, ক্ষয়ে উদ্দেশ্য ও বিধেয় কর্ম, গয়ে সমধাতুজ কর্ম আর ঘয়ে উপবাক্য ও বাক্যাংশ কর্ম। এখানে যে 4টে অপশন দেওয়া আছে, এই প্রত্যেকটা কর্ম সম্বন্ধে কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এবং এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে 2-এর খ, উদ্দেশ্য আর বিধেয় কর্ম। উদ্দেশ্য আর বিধেয় কর্ম কোনটা তোমরা জানো, যে যেটা এক শ্রেণীর ক্রিয়া আছে যারা কর্মের পরিপূরক হিসাবে অন্য পদ হিসাবে ব্যবহার করতে হয়, মানে একে অপরের পরিপূরক হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে। তো এই যে পরিপূরক কর্মটা, যাদের কর্মের পরিপূরক কর্ম হিসাবে অন্য পদ ব্যবহার করতে হয়, এই পরিপূরক কর্মটাকে বলা হয় বিধেয় কর্ম। এবং তখন যে আসল কর্মটা সেটা হয়ে যায় উদ্দেশ্য কর্ম। উদ্দেশ্য কর্ম আমরা জানি যে বিভক্তি যুক্ত হয়ে প্রথমে বসে, আর বিধেয় কর্মটা শূন্য বিভক্তি হয়ে পরে অবস্থান করে। এরকম একটা উদাহরণ, যেমন রাম ধরাকে সরা মনে করে। ধরা মানে পৃথিবী, তো ধরা আর সরা দেখো একে অপরের পরিপূরক। এই যে উদাহরণগুলো, এগুলো হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় কর্মের উদাহরণ। 2-এর খ উত্তর হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেয়া ছিল নিচের কোনটি পঙ্গু ধাতু নয়? কয় অপশন ছিল আচ, ক্ষয়ে বট, গয়ে নহ বা নহ আর ঘয়ে দেখ। বুঝতেই পারছো অপশন ঘ হবে উত্তর, কারণ বাকি যে 3টে আছে এগুলো কিন্তু সবই পঙ্গু ধাতু। ঠিক আছে। আচ্ছা, এরপর 4-এর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে নিচের কোনটি তরল ব্যঞ্জন? অপশন ছিল কয়ে হ, ক্ষয়ে তালব্য স, গয়ে দন্ত ন আর ঘয়ে র। এবং উত্তর হবে অপশন ঘ, র আর ল, এই দুটো হচ্ছে তরল ব্যঞ্জন বা তরল স্বর আমরা জানি। আচ্ছা, এরপর 5 নম্বর অর্থাৎ ব্যাকরণের লাস্ট যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে ট্রেন হাওড়া ছাড়লো। এখানে হাওড়া কোন কারক? অপশন ছিল কয়ে কর্তৃকারক, ক্ষয়ে কর্মকারক, গয়ে করণ কারক আর ঘয়ে অপাদান কারক। বুঝতে পারছো যে অপশন ঘ হবে উত্তর, অপাদান, কারণ এটা অর্থটা এটাই বোঝাচ্ছে যে ট্রেন হাওড়া
থেকে ছাড়ছে, অর্থাৎ কোনো কিছু জায়গা থেকে বিচ্যুত, স্খলিত, চ্যুত, পতিত ইত্যাদি বোঝালে আমরা জানি যে অপাদান কারক হয়। ট্রেন হাওড়া স্টেশনটা ত্যাগ করে গেল, হাওড়া স্টেশন ছাড়লো, ওই জন্য এটা অপাদান কারক হবে। তো বন্ধুরা, এই ছিল 5টা ব্যাকরণ থেকে প্রশ্ন। এরপর চলো আমরা যে টেক্সট থেকে প্রশ্ন দেয়া ছিল সেইগুলোর উত্তর বলে দিই। অনেকেই আশা করি ব্যাকরণটা ঠিক করতে পেরেছো। তো এরপর চলো টেক্সটগুলো তোমরা মিলিয়ে নাও। 6 নম্বর প্রশ্ন ছিল, লেখক কখন প্রথম ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন? কয় অপশন ছিল? কলেজে পড়ার সময়, খয়ে দ্বিতীয় মহাযুদ্ধের পর, গয়ে দ্বিতীয় মহাযুদ্ধের আগে, আর ঘয়ে প্রথম মহাযুদ্ধের সময়। এবং উত্তর হবে অপশন খ, দ্বিতীয় মহাযুদ্ধের পর। হ্যাঁ, টেক্সটে দেখবে দেয়া আছে যে দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পর। এই ধরনেরও অপশন থাকতে পারে, তো এগুলো একটু ভালো করে খেয়াল করবে যে দ্বিতীয় মহাযুদ্ধের পর তিনি গিয়েছিলেন ফাউন্টেন পেন কিনতে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন ছিল, কে লেখককে ফাউন্টেন পেনের সংগ্রহ দেখিয়েছিলেন? কয় অপশন ছিল? শুভ ঠাকুর, খয়ে শরৎচন্দ্র, গয়ে শৈলজানন্দ, আর ঘয়ে সত্যজিৎ রায়। এবং উত্তর হবে অপশন গ, শৈলজানন্দ লেখককে ফাউন্টেন পেনের সংগ্রহ দেখিয়েছিলেন। এবং সেখানে বলা আছে যে অন্তত ডজন 2 তো হবে। এটাও প্রশ্ন আসতে পারে যে কতগুলো ফাউন্টেন পেনের সংগ্রহ তিনি দেখিয়েছিলেন। ডজন 2, অর্থাৎ 2 ডজন, 24টা। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবে। এরপর 8 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, আদিতে ফাউন্টেন পেনের কি নাম ছিল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কয় অপশন ছিল? ঝর্ণা কলম, খয়ে রিজার্ভার পেন, গয়ে পার্কার, আর ঘয়ে বল পেন। এবং উত্তর হবে অপশন খ, রিজার্ভার পেন। মনে রাখবে, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ঠিক আছে, ঝর্ণা কলম নামটা রবীন্দ্রনাথের দেয়া, এটাও মনে রাখবে। ঠিক আছে। আচ্ছা, এরপর 9 নম্বর প্রশ্ন ছিল, লেখক বাঁশের বা কঞ্চির কলমকে কবে ছুটি দেন? কয় অপশন ছিল? শহরে হাই স্কুলে পড়তে পড়তে, খয়ে শহরে হাই স্কুলে ভর্তির পর, গয়ে শহরের কলেজে পড়ার সময়, আর ঘয়ে শহরের কলেজে ভর্তির পর। এগুলো একটু অপশনগুলো গোলমাল করা আছে, এগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। এবং উত্তর হবে অপশন খ, শহরে হাই স্কুলে ভর্তির পর। মনে রাখবে, শহরে হাই স্কুলে ভর্তির পর তিনি বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দেন। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন আছে যে, বিদেশে যে উন্নত ধরনের নিব বের হয়েছিল সেগুলো কি দিয়ে তৈরি ছিল? কয় অপশন আছে? ব্রোঞ্জ দিয়ে, খয়ে গরুর শিং কেটে বা কচ্ছপের খোল কেটে, গয়ে ভেড়ার শিং বা কচ্ছপের খোল কেটে, আর ঘয়ে খ ও গ উভয়ই ঠিক। এবং উত্তর হবে অপশন খ, গরুর শিং আর কচ্ছপের খোল কেটে। ভালো করে দেখবে, এটা বিদেশে উন্নত ধরনের নিব কিন্তু এই দুটো দিয়ে হয়েছিল তৈরি। ঠিক আছে। আচ্ছা, এরপর 11 প্রশ্ন ছিল, কার সোনার দোয়াত ছিল? কয় অপশন আছে? ত্রৈলোক্যনাথের, খয়ে অন্নদাশঙ্কর রায়ের, গয়ে শুভ ঠাকুরের, আর ঘয়ে ওয়াটারম্যানের। এবং অপশন গ হচ্ছে উত্তর, শুভ ঠাকুরের, যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর। ঠিক আছে, এই শুভ ঠাকুরের সোনার দোয়াত ছিল। আচ্ছা, 12 প্রশ্ন ছিল, বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে কত ধরনের নিবের উল্লেখ আছে? কয়ে 600, খয়ে 700, গয়ে 1000, ঘয়ে 2000। উত্তর হবে অপশন খ, 700 ধরনের নিবের উল্লেখ আছে বিদেশি কাগজে। ঠিক আছে। আচ্ছা, 13 প্রশ্ন ছিল, স্টেনোগ্রাফারের বাংলা কি? কয়ে ক্যালিগ্রাফিস্ট, খয়ে লিপিকুশলী, গয়ে ওস্তাদ কলমবাজ, ঘয়ে শ্রুতি লেখক। অপশন ঘ হচ্ছে উত্তর, স্টেনোগ্রাফার বা শ্রুতি লেখক। ঠিক আছে। 14 প্রশ্ন ছিল, একটি কলমের কত দাম ধার্য হয়েছে বলে জানিয়েছেন প্রাবন্ধিক? কয় অপশন ছিল? 2000, খয়ে 2500, গয়ে 2000 পাউন্ড, আর ঘয়ে 2500 পাউন্ড। এবং উত্তর হচ্ছে অপশন ঘ, 2500 পাউন্ড। এবং এই ক্ষেত্রে ব্র্যাকেটে তোমাদের দেখবে বলে দেওয়া আছে যে 1 পাউন্ড সমান কত টাকা, হিসেব করে দেখে নাও 2500 পাউন্ড সমান কত টাকা। এগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে। আচ্ছা, 15 অর্থাৎ লাস্ট প্রশ্ন ছিল, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কে লিখেছিলেন কথাটা? কয় অপশন আছে? বঙ্কিমচন্দ্র,
ক্ষয়ে রবীন্দ্রনাথ, গয়ে সুভাষচন্দ্র আর ঘয়ে গান্ধীজি। এবং উত্তর হবে অপশন ক, বঙ্কিমচন্দ্র লিখেছিলেন যে লাঠি তোমার দিন ফুরাইয়াছে, এবং এটা তিনি লিখেছিলেন দেবী চৌধুরানী উপন্যাসে। লাঠি তোমার দিন ফুরিয়াছে এই কথাটি বঙ্কিমচন্দ্র লিখেছিলেন। তো এইটাকেই তিনি এখানে ব্যবহার করেছেন উদ্ধৃতি হিসাবে। তো উত্তর হবে অপশন ক। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল 15টা প্রশ্ন হারিয়ে যা কালিকলম প্রবন্ধ থেকে। মোটামুটি আমরা সবগুলো প্রশ্নই দেওয়ার চেষ্টা করেছি। কিছু কেমন বাদ থেকে গেছে, কিছু কেমন নয়, অনেকই প্রশ্ন আছে যেগুলো হয়তো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা একটু ভালো করে খুঁজে নিয়ে পড়ো। তোমরা যদি মনে করো যে আরো এখান থেকে প্রশ্ন দেওয়া দরকার, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো আরো খুঁটিয়ে প্রশ্ন করার। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই একটা জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।